এদিন হুগলির কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতের বেনাভরুই গ্রামে সবুজ সঙ্গে শীতলা পুজোয় বিশেষ আমন্ত্রিত হিসেবে আসেন জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এদিন রুদ্রনীল ঘোষ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সেলফিও তোলেন। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় একদল তৃণমূল কর্মী এসে পেছন থেকে গো ব্যাক রুদ্রনীল স্লোগান তোলে। এদিন রুদ্রনীল ছাড়াও সেখানে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য বিজেপি নেতারা। এরপর বিজেপি নেতারা গো ব্যাক স্লোগানের পরিবর্তে তারা জয় শ্রীরাম ধ্বনি তুলতে থাকেন এবং জয় শীতলা মাতার জয় বলতে থাকেন। অন্যদিকে তৃণমূলীরাও জয় বাংলা এবং জয় শীতলা মাতা ধ্বনি তোলেন। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যালাপ শুরু হলে মন্দির কমিটির সদস্যরা এসে সেখান থেকে তৃণমূল কর্মীদের একদিকে সরিয়ে দেন এবং বিজেপি নেতাকর্মীদেরও আরেকদিকে সরিয়ে দেন এবং এলাকা শান্ত করার চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে রুদ্রনীল ঘোষ কোনো মন্তব্য করতে চাননি। তার দাবি, সাধারণ মানুষ বা সনাতনীরা যেভাবে তাদের সাথে কথা বলেছেন তাতে তিনি আপ্লুত। অন্যদিকে বিজেপি নেতা দীপাঞ্জন গুহর দাবি, এদিন সাধারণ মানুষ, এলাকার মানুষ যেভাবে তৃণমূলীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে তাতে এটা প্রমাণিত এই এলাকায় তৃণমূলের আর কোনো ঠাঁই নেই। যদিও এসবকে পাত্তা না দিয়ে স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধানের স্বামী অসিত মাঝির দাবি যে তৃণমূল কোনো অশান্তি পাকায়নি। বিজেপির নেতারা সেখানে যদি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে থাকে তাহলে কেউ বাংলার জয় বলেছে, এটা ভুলের কিছু নেই। বেনাভরুইয়ের এই পুজো আর এখানের মানুষের যে আন্তরিকতা, অত্যন্ত শান্তিপ্রিয় আমাদের মানুষ, এত সনাতনী মানুষ জড়ো হয়েছেন। আমি এই মাটির ছেলে, তো ফলত এখানে দীপাঞ্জনদা রয়েছেন, গৌতমদা রয়েছেন, বাকি আমাদের বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন। তো এমন একটা জায়গায় যদি না আসা যায় তাহলে কোথায় যাবো আমরা? এই জায়গাগুলোতে তো আমাদের এক হতে হবে। আমরা কি সুন্দর আনন্দ করছি, সবার সঙ্গে রান্না হচ্ছে, এতগুলো মানুষের ভোগ খাওয়ার বন্দোবস্ত হয়েছে। সবুজ সংঘ তারা বাকি অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ছেলেরা, এগুলোতেই আমরা খুশি। আমাদের এই যে সম্প্রীতির চরিত্র, এটাকে নিয়ে সারা পৃথিবী তারা নিজেরা বলে যে দেখে শেখো। তো ব্যাস, আমরা চাই যে সবাই ভালো থাকুক। সেনাবাহিনীর মুন্ডু চাইছেন যারা এই মাটির কিছু লোক যারা পাকিস্তানের পক্ষে যেন কথা বলছে, এটা চরম দুঃখজনক। প্রশাসন বন্দোবস্ত নেই, তাই অন্যরাও যদি কেউ প্রতিযোগিতা করার কথা ভাবেন তাহলে এই ভারতবর্ষের মাটির সঙ্গে বড্ড বেমানান হয়ে যায়। আমাদের এক থাকাটাই আমাদের চরিত্র, সনাতনের চরিত্র। কালচার আছে এবং যেটা আমার খুব ভালো লেগেছে যে এই বেনাভরুই লোকেরা, তারা এখানকার মায়েরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। কারণ এখানে কোনো রাজনীতি ছিল না। শীতলা মায়ের এখানে আমরা পুজো করেছি, এখানে তাকে আশীর্বাদ চেয়েছি এবং এখানকার মায়েরা যেভাবে রুদ্রদার সঙ্গে ছবি তুলেছে এবং যেভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে, এটা আমরা সবাই অভিভূত। কিন্তু এটা এখানকার কালচার যে কোনোভাবে হোক সবাইকে অপমান করা, সনাতনীদের অপমান করা, এটা কালচারে দাঁড়িয়েছে। কিন্তু আমি সাধুবাদ জানাবো এখানকার মায়েদেরকে, তারা যেভাবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে সরালো, আজকে এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূলের এখানে আর কোনো রুট নেই, তারা শেষ। দেখুন, ওখানে কোদালিয়া 2-এর যে বেনাভরুই গ্রাম আছে, সেই গ্রামে এই শীতলা পুজো হচ্ছে, দীর্ঘকাল পুরনো শীতলা পুজো এবং ওখানকার গ্রামবাসীর পুজো, সাধারণ মানুষের পুজো। সেই সাধারণ মানুষ ওখানে শীতলা মায়ের পুজো করে আসছে দীর্ঘদিন ধরে এবং ওখানে একটা বড় মন্দিরও আছে। তা সেখানে যদি কেউ এসে ওখানে দলের পুজো বলে দাবি করে বা দলের পুজো বলে সেখানে কোনো রকম স্লোগান তোলে, সেটা খুব বাজে ব্যাপার, খুব খারাপ দিক, সেটা খুবই খারাপ দিক। এটা সমাজে খুব বার্তাটা খুব খারাপ যায়। জয় শ্রীরাম তো ঠাকুর, ওরা তো জয় শ্রীরাম বলে না, এটা তো শীতলা মায়ের পুজো। ওরা শীতলা মায়ের পুজোতেও যদি জয় শ্রীরাম স্লোগান দেয় সেটা তো ঠিক মানানসই ব্যাপারটা নয়। শীতলা মায়ের পুজো, মা শীতলা স্লোগান দেবে, মা শীতলাকে ডাকবে, মা শীতলার কাছে সাধারণ মানুষের মঙ্গল কামনা করবে। সেখানে মা শীতলা পুজোতে রুদ্রনীল না কি ওই যে অভিনেতা রুদ্রনীল সেখানে এসে যদি সেখানে পার্টির কথা বলে, সেটা তো ঠিক নয়, সঠিক নয়।
সমস্ত জায়গায় যদি এই জিনিসটা করতে থাকে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা, বহু বছর ধরে কোনো দিন তো এটা হয়নি, বহু বছর ধরে ওখানে শীতলা মায়ের পুজো হয়, ব্যাপার আছে। তৃণমূলের এখানে কোনো ব্যাপার নেই। ভারতবর্ষকে অবিলম্বে কোনো কঠোর পদক্ষেপ নিতে হবে। কাশ্মীর কাণ্ড নিয়ে এমন দাবি অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জির। তিনি কি বলছেন আমরা শুনে নেব। গণহত্যা যেটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং কোনো কিছু বলার ভাষা নেই, এবং এটা সম্পূর্ণভাবে যে জঙ্গি সংগঠনগুলো করেছে এই কাজকর্ম, যখন কাশ্মীর একটা খুব পিসফুল স্টেট হিসেবে ভারতবর্ষে পরিগণিত হচ্ছে, বিশেষত 2019 সালের পর থেকে যখন 370 ধারা তুলে দেওয়া হলো, তখন কাশ্মীর ঠান্ডা হয়ে গেছিলো এবং ওখানে জঙ্গি উপদ্রব এবং অন্যান্য যে সমস্ত উপদ্রবগুলো ছিল সেই সবগুলো সব বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এটা যে হঠাৎ ঘটনা ঘটলো যে নিরীহ পর্যটকদেরকে ধর্মীয় তাদের পরিচয় জেন্ডার রেখে হত্যা করা হলো, এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হচ্ছে পাকিস্তানের ISI এবং ISIর মদতপুষ্ট জঙ্গি সংগঠন। এখন ভারত সরকারকে অত্যন্ত সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ডিপ্লোম্যাটিক কূটনীতিক উপায়তে যেরকমভাবে করবে, পাশাপাশি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রগতভাবে আপনার এই পাকিস্তান এবং তার ISI যে জঙ্গি সংগঠন মদতদাতা যে সংগঠনগুলো আছে এদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই কাজটা করতে গিয়ে আমাদের দেশের অনেক জওয়ানরা তারা কিন্তু শহীদ হচ্ছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের বাঙালি একজন সেনাবাহিনীর জওয়ান ঝন্টু আলী শেখ, নদিয়ার বাড়ি, সেও দেশের জন্য শহীদ হয়েছেন। এবং এরকম আত্মত্যাগ বহু জওয়ানরা করছেন, তারা দেশের বিভিন্ন প্রান্তে থাকেন, তারা ভারত মাতার সন্তান। এখন আমাদেরকে যে 26 জন নিরীহ পর্যটককে খুন করা হলো তার বিরুদ্ধে বদলা নেবার জন্য, তার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারত সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। এবং এই পদক্ষেপ গ্রহণ করে বিশেষত যারা 26 জন পর্যটক বা কাশ্মীরের যারা যে সমস্ত নিরীহ মানুষ যারা খুন হয়েছেন জঙ্গিদের হাতে, তাদের আত্মার শান্তি কামনা করবে। যাদের আটকে রাখা হয়েছে এখনো পর্যন্ত আমাদের হুগলির রিসরার একজন BSF জওয়ান পর্ণব, তাকে আটকে রাখা হয়েছে। ফ্ল্যাগ মিটিং হয়েছে, দু দেশের প্যারামিলিটারি ফোর্স, আমাদের BSF আর পাকিস্তানের যে সামরিক যে বাহিনী আছে তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স যে আছে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। এখন পাকিস্তান বলছে যে তারা ওই জওয়ানকে ছাড়তে পারে যদি তাদের ওপর মহলে সবুজ সংকেত আসে, এটা আমি জানতে পেরেছি। তো কিন্তু এটা বিভিন্ন সময় আমাদের দেশে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই যে বর্ডারগুলো এলাকাগুলো আছে, এই এলাকাগুলো অনেক জায়গাতেই চিহ্নিত নেই, এবং এই চিহ্নিত না থাকার ফলে অনেক সময় সিভিলিয়ানরা এবং সামরিক বাহিনীর মানুষরা যারা বর্ডার সিকিউরিটি ফোর্সে রয়েছে তারা অনেক সময় হয়তো অন্য দেশের সীমানার মধ্যে ঢুকে পড়ে। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করেন না, এটা অনিচ্ছাকৃতভাবে তারা কিন্তু অনেক জায়গায় ডিমার্কেশনটা নেই, সেই জন্য তারা ঢুকে পড়ে এবং তখনই এদেরকে আটক করে রাখা হয়। এবং একটা পাকিস্তান যেটা করছে সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং টেন্ডেন্সি স্টার্ট করেছে। এই ব্ল্যাকমেলিং টেন্ডেন্সি বন্ধ করা দরকার এবং আমি মুর্শিদাবাদের ঘটনা থেকে গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে 26 জন পর্যটককে হত্যার প্রতিবাদে এবার রাস্তায় নামল হিন্দু সুরক্ষা মঞ্চ। এই হিন্দু সুরক্ষা মঞ্চের হয়ে এদিন ব্যান্ডেল মোড় থেকে খাদিনা মোড় পর্যন্ত এক মিছিল করা হয়। সেখানে নেতৃত্ব দেন সপ্তগ্রামের বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস, বিজেপি নেতা সুবীর নাগসহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।
এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস কি বলছেন আমরা শুনে নেব। সুরক্ষা মঞ্চের উদ্যোগে আজকে চট্টগ্রাম, সূত্র, ব্যান্ডেল, আমাদের সনাতনী ভাইয়েরা, রবীন্দ্রনগরের মায়েরা, আজকে আমরা পহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল, আমাদের শোকের মিছিল। আজকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নিতে। কেন বহুবার আমরা দেখেছি কখনো অমরনাথ যাত্রীদের উপর হামলা হয়েছে, হত্যা করা হয়েছে নির্বিচারে, কখনো আমাদের পর্যটনদের উপরে ধর্ম যাচাই করে তাদের উপর হত্যা করা হয়েছে, কখনো আমাদের সেনাদেরকে অতর্কিত, এরা হচ্ছে কাপুরুষ, এরা জঙ্গিস্তান, এরা পেছন থেকে হামলা করে। আজকে যেভাবে ভারতীয় পর্যটনদের বিশেষ করে বেছে বেছে সনাতনী ভাইদেরকে যেভাবে 2.5 বছরের শিশুর সামনে তার বাবাকে হত্যা করেছে গুলি করে পাকিস্তানি জঙ্গিরা, যেভাবে মহিলার স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই হাজার হাজার মানুষ সনাতনী মা ভাই বোনেরা আমরা রাস্তায় নেমে কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ মিছিল করেছি। আমরা চাইছি পাকিস্তান এবং বাংলাদেশ যে মৌলবাদী সংগঠনগুলো যেসব জঙ্গি কার্যকলাপ যারা ভারতের বুকে এসে করছে দিনের পর দিন, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার একেবারে নিশ্চিহ্ন করে দিবে। আর কয়েক ঘন্টার অপেক্ষা। আজকে হোমযজ্ঞ হয়ে গেছে। আগামীকাল দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দীঘার জগন্নাথ মন্দির থেকে আরম্ভ করে সমুদ্র তট সর্বত্র সেজে উঠছে চন্দননগরের আলোকশিল্পীদের জগৎজোড়া বিখ্যাত আলোকসজ্জায়। আমাদের রিপোর্টার প্রবীর বসু সেই চন্দননগরের আলোকশিল্পী যারা দীঘায় এই মুহূর্তে আলোকসজ্জা সাজাতে ব্যস্ত তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। আমরা শুনে নেব আলোকশিল্পীরা কি বলছেন, পাশাপাশি শুনে নেব চন্দননগরের এমআইসি সদস্য পার্থ দত্ত কি বলছেন সে কথাও। হ্যালো, হ্যাঁ আমি শোনা যাচ্ছে? সাংবাদিক প্রবীরদা বলছি। হ্যাঁ বুঝেছি, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি আপনি চন্দননগরে আলো দীঘায় নিয়ে গেছেন আজকে? হ্যাঁ হ্যাঁ। কি কি আলো নিয়ে গেছেন? এখানে আমাদের গেট, রোড, হ্যাঁ, পোলে লাগাবার জন্য কিছু স্ট্রাকচারাল ডিজাইন এইসব নিয়ে আসা হয়েছে। কি 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 আলো নিয়ে গেছেন? ধরুন আমরা দীঘা প্রবেশদ্বার থেকে জগন্নাথ বাড়ি পর্যন্ত 8খানা গেট লাগিয়েছি। আচ্ছা, সাইড গেট। আচ্ছা, গেটগুলো সবই জগন্নাথের মন্দির বা জগন্নাথ, সুভদ্রা, বলরাম এর আদলে তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এছাড়াও কিছু আমরা পোলে পোলে স্ট্রাকচারাল ডিজাইন করছি, যেগুলোর মধ্যে আছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এইসব ডিজাইন। হ্যাঁ, এইসব ডিজাইন দিয়ে তৈরি করেছি। আচ্ছা, এরপরে রয়েছে আপনার সমুদ্র সৈকতটা পুরো সাজানো হয়েছে। আচ্ছা, যত সব ইলেকট্রিক পোল রয়েছে সেই পোলগুলো আমাদের বোর্ড দিয়ে প্রতিটা পোলে বোর্ড লাগিয়ে সাজানো হয়েছে। শুধু আপনি গেছেন না চন্দননগরে আলোক শিল্পীরা গেছে? না, আমি গেছি। আপনি গেছেন? আপনি করছেন পুরোটা? হ্যাঁ হ্যাঁ, পুরোটা আপনি করছেন। এটা কি মন্ত্রী ইন্দ্রনীল সেনের তৎপরতায় হচ্ছে না? না 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 না, তাহলে এটা অন্য ডিপার্টমেন্ট থেকে কাজ করছে। এটা কোন ডিপার্টমেন্ট হচ্ছে? পিডব্লিউডি থেকে। আচ্ছা, মানে শুধুমাত্র চন্দননগরের আলোক শিল্পী হিসেবে আপনি গেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অন্য কোনো আলোক শিল্পীরা নেই? যায়নি, না না। আচ্ছা, এটা এই প্রস্তুতিটা কতদিন ধরে নিচ্ছেন আপনি? প্রায় 1 মাস ধরে কাজ চলছিল। আমার নাম পার্থসারথী দত্ত, চন্দননগর পৌর নিগমের পথবাতি যা সেই দপ্তরের এমআইসি আমি। এই যে কালকে আপনার পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানে শোনা যাচ্ছে যে চন্দননগরের আলো
এবং চন্দননগর শিল্পীরা এই আলোকসজ্জা সাজিয়েছেন, এই সম্বন্ধে একটু বলুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দীঘা পরিকল্পনা ছিল স্বর্গীয় ডক্টর বিধানচন্দ্র রায়ের। পরবর্তীকালে দীঘাকে নতুন রূপে সাজিয়ে তুললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই দীঘা পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উনি ওখানে জগন্নাথ ধাম নতুন করে মন্দির প্রতিষ্ঠা করছেন এবং আগামীকাল তার উদ্বোধন আছে। সেই উদ্বোধন উপলক্ষে আপনারা জানেন যে চন্দননগরের আমাদের যে আলোকসজ্জা, এই আলোকসজ্জা শুধু বাংলা নয় বা ভারতবর্ষ নয়, ভারত ছাড়িয়েও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আমাদের আলোকশিল্পীরা তাদের কাজ দেখিয়ে এসেছে। বিশ্বের অনেক জায়গায় সমাদৃত হয়েছে চন্দননগরের আলোকসজ্জা। সেই উপলক্ষে দীঘাতে যে আলোকসজ্জা হয়েছে, যেটা আমাদের দীঘা প্রবেশদ্বার থেকে জাহাজ বাড়ি অবধি পুরোটা এই আলোকসজ্জা আমাদের চন্দননগরের আলোকশিল্পী করেছেন। তাছাড়া ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, এই যে সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে আলো দিয়ে যা সুন্দর আলোর বর্ণমালায় সাজানো হয়েছে। আর মন্দির চত্বরটা, পুরো মন্দির চত্বরটা যে আলোকিত করা হয়েছে চন্দননগরের আলোকশিল্পীরা করেছেন এবং জয়ন্ত দাস, আলোকশিল্পী জয়ন্ত দাস, ওনারই তত্ত্বাবধানে এবং ওনার দায়িত্বে উনি এই আলোকসজ্জাটা করেছেন আমাদের চন্দননগরের বিভিন্ন শিল্পীদের নিয়ে। প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। আজ থেকে বহু যুগ আগে বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে লড়াই আজও থামেনি। আমাদের দেশ আধুনিকতার দিকে এগিয়ে গেলেও বাল্যবিবাহ এখনও পর্যন্ত পুরোপুরিভাবে বন্ধ করা যায়নি। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে তাই চুঁচুড়া দয়াময়ী মন্দির থেকে আরম্ভ করে খাগড়াজল মসজিদ সর্বত্রই প্রচার চালানো হলো স্বেচ্ছাসেবী সংগঠন সংলাপের পক্ষ থেকে। এদিন দয়াময়ী মন্দিরের পুরোহিত থেকে আরম্ভ করে খাগড়াজল মসজিদের ইমাম সাহেব প্রত্যেককে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হলো যাতে তারা বাল্য বিবাহ না করান। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সংলাপের পক্ষ থেকে তাদের উদ্যোক্তারা কি বলছেন, অন্যদিকে সমাজসেবী মোহাম্মদ দিলীপ কি বলছেন আমরা শুনব। একইভাবে আমরা শুনে নেব দয়াময়ী কালীবাড়ির মূল পুরোহিত থেকে আরম্ভ করে খাগড়াজল মসজিদের ইমাম সাহেব কি বলছেন। অন্যদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, তিনিও কি বলছেন তাও আমরা শুনে নেব। সংলাপের পক্ষ থেকে এসেছি। আমরা গোটা ভারতবর্ষে একটা অ্যাক্সেস টু জাস্টিস বলে একটা নেটওয়ার্ক চলে, সেই নেটওয়ার্কের অংশীদার হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গলের দুটো জেলায় কাজ করি, একটা হচ্ছে হুগলি, একটা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমরা হুগলিতে যেটা প্রচারটা করতে এসেছি যে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমরা সাধারণত শিশু বিবাহ বন্ধে করার উদ্দেশ্য নিয়েই কাজ করি এবং আমাদের উদ্দেশ্য আছে 2030 সালের মধ্যে আমরা যাতে এই শিশু বিবাহটাকে গোটা ভারতবর্ষ থেকে বিলুপ্ত করতে পারি, সেই প্রচেষ্টাটাই আমরা করছি। এবং আজকের যে উদ্যোগ সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আমরা চাইছি যে এরকম একটা সচেতনতামূলক হোক, যেটা হচ্ছে সাধারণত আমরা যে শিশু বিবাহ এখন দেখি সেটা ইলোপমেন্টই হয়, মানে ছেলেমেয়েরা নিজেরাই বিয়ে করে ফেলে, যেটা সাধারণত মন্দিরে এসেই করে। এবং আমরা তাতে আমরা দেখেছি যে যদি আমরা ঠাকুর মন্দির, মসজিদ, গির্জা এইসব জায়গায় একটু যারা আছেন পুরোহিত বা ইমাম বা ফাদার যারা আছেন তাদের যদি একটু শপথ নিতে পারি, প্লেজ নিতে পারি, তাহলে হয়তো আগামী দিনে এটাকে আমাদের যে নির্দিষ্ট সময়সূচি তার মধ্যে এটাকে প্রতিরোধ করা যেতে পারে। সেই উদ্যোগ নিয়েই আমরা আজকে মন্দিরে এসেছি এবং ঠাকুর মশাইদের আমরা প্লেজ করালাম, শপথ নেওয়ালাম যে ওনারা আগামী দিনে কোনো শিশু বিবাহ এই মন্দিরে সংগঠিত হতে দেবে না এবং কেউ যদি আসে সেই ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। আপনার নামটা? হ্যাঁ, নামটা আপনার? আমার নাম অভিজিৎ চক্রবর্তী। আমরা
আমি সংলাপ নামক একটি সংগঠনের কর্মী। যে কর্মসূচিটা নেওয়া হয়েছে বাল্য বিবাহ উপলক্ষে, যে সংস্থা আপনারা নিয়েছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চিরকাল এর বিরোধিতা করে এসেছি এবং বিরোধিতা করতে থাকব। যেমন একটা গাছ পরিপূর্ণ না হলে সে ফল দিতে পারে না, তেমন একটা মানুষ যতক্ষণ সে শারীরিক সক্ষম না হবে তখন সে তার বিবাহ করা তার উচিত না এবং সংসার জীবনে লিপ্ত হওয়া উচিত না। যেসব মা বাবারা ছেলে মেয়েদের প্ররোচনায় এগুলোকে অনুমতি দেন তাদেরকেও আমরা বার্তা দিতে চাই যে মা বাবারাও সচেতন হোক আর সামাজিক দিক থেকে আমরাও সচেতন থাকি। মা বাবা যদি সচেতন থাকে তাহলে আশা করি এই জিনিসটাকে রোধ করা যাবে। ছেলে মেয়েকে আমরা বিয়ে এখানে দিই না আর দিইনি, আর এই উদ্দেশ্য আছে কি দেবও না। হ্যাঁ, এই উদ্দেশ্য আছে কি আর দেবো না, হ্যাঁ, আর ছিলও না, হবে না। আমরা চাইছি কর্মসূচি বাল্য বিবাহ রোধে প্রচার, কি বলবেন এটা কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। জি, অবশ্যই আমাদেরও আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমাদেরও প্রয়োজন রয়েছে কি আমার নবীজি বলেন কি প্রত্যেকের হক, যেভাবে একটা ছেলে যে কতটুকু শিক্ষার প্রয়োজন রয়েছে ওইভাবে আমাদেরও মেয়েদের শিক্ষার প্রয়োজন রয়েছে। আর আমার নবীজি প্রত্যেকের হককে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকের যা যা কিছু রয়েছে কি মেয়ের কতটা হক রয়েছে, ছেলের কতটা হক রয়েছে। এইভাবে আমাদেরও নিয়ম এটাই কি আমরা সাবালিক হওয়ার পরে সেই মেয়ে যেন সূর্যের সঙ্গে মজবুতের সহিত সমস্ত কাজ কর্ম সমস্ত দিক দিয়ে সম্পূর্ণ হওয়ার পরে বিবাহিত করাই হচ্ছে উত্তম। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা একরামও এই কথাই বলে আসেন কি যখন মেয়ে বড় হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে, একটা নিয়ম যেভাবে আমাদের সরকার বেঁধে দিয়েছে কি কমসে কম 18 বছর বয়স, এটা খুব উত্তমই বয়স। এই বয়সেই বিয়ে করা আমাদের খুব প্রয়োজন। আর যেখানে যেখানে এখনো পর্যন্ত ছোট বাচ্চা বেলাতেই বিবাহিত হয়ে যায়, এ থেকে বাঁচতে হবে আর আমাদেরকে বাঁচাতে হবে। আমরা ইনশাল্লাহ বাঁচিয়ে আসছিও। এবার ধরেন কিছু কিছু জায়গায় যেটা ঘটে যাচ্ছে সেটা সম্ভব অসম্ভব সমস্ত দিক দিয়ে আমাদেরকে সেটা সম্ভব করতে হবে, বাঁচাতে হবে। সংলাপ বলে একটি সমাজসেবী সংস্থা, এরা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে বাল্য বিবাহের প্রতিরোধ করার জন্য। কালকেই আমি টেলিভিশন এবং কাগজে একটি সংবাদ দেখছিলাম যে বাল্য বিবাহ নিয়ে একটা নানা রকমভাবে কীভাবে বাল্যবিবাহ হচ্ছে এবং তাতে আমি শুনছিলাম যে অনেকে এসে সিঁদুর পরে বয়স বাড়িয়ে তারা বিবাহ করে নিচ্ছে। তা সেইটা প্রতিরোধ করে সবচেয়ে বেশি এটা হয়, কেননা রেজিস্ট্রি অফিসে গেলে বা অন্যান্য জায়গায় রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে বয়সের সার্টিফিকেট এগুলো দরকার হয়, কিন্তু মন্দির মসজিদ গির্জাতে এই জিনিসগুলো কিন্তু অবলীলাক্রমে চলে এবং এসে একটা করে তারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, তারপর সেটাকে রেজিস্ট্রিতে কনভার্ট করে। তা সেই কারণের জন্য ওনারা এই প্রচার অভিযানটা, এবং যারা পুরোহিত মশাইরা আছেন, দয়াময়ী মন্দির অনেক পুরনো চুজো শহরের প্রধান কালী মন্দির, সেখানে এসছেন, এখানেও এরকম বিবাহ জন্য সবাই আসে, তাদের ভেতরেও একটা প্রচার করা যে বয়স 18-র নিচে হলে যাতে তাদের বিবাহ সূত্রে আবদ্ধ না করা হয়, এইগুলোর জন্যই এখানে দয়াময়ী বাড়িতে আসা। এটা খুব ভালো উদ্যোগ এখানে, এবং আরও মসজিদ যেখানে এগুলো হচ্ছে সেখানে গিয়েও প্রচারটা চালানো উচিত। আমার মনে হয় এর ভেতর দিয়ে আমরা নির্মূল করতে পারবো এটা বলতে পারছি না, বা ওনারা নির্মূল করতে পারবেন এটা বলা সম্ভব, কিন্তু যতটা সম্ভব কমানো যায় সেই উদ্যোগ ওনারা শুরু করলেন। সৌমিত্র সিংহ রিপোর্ট, সংবাদ 24।
ভেটেরিনারি ডে অর্থাৎ বিশ্ব পশু চিকিৎসক দিবস উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালিমনি অ্যাসোসিয়েশন হুগলি জেলার শাখা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে জলাতঙ্ক নির্মূল করতে বিশেষ উদ্যোগ নিল। 27শে এপ্রিল শনিবার হুগলি কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত নলডাঙ্গার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে পর্থ, কুকুর, বিড়াল সহ পোষ্যদের বিনামূল্যে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি পালন করল। এদিন জলাতঙ্ক প্রতিষেধক টিকাকরণের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে জলাতঙ্ক বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় অংশ নেন বিশিষ্ট আন্তর্জাতিক পশু সম্পদ চিকিৎসা বিজ্ঞানী হুগলি জেলার সুসন্তান ডক্টর দিগন্ত পাল। এছাড়াও উপস্থিত ছিলেন কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান তথা আইনজীবী বেলা ঘোষ মাঝি, প্রাক্তন প্রধান কৃষ্ণা দাস, কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ, ছিলেন চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দিলীপ দাস, হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নির্মাল্য চক্রবর্তী সহ জেলা পরিষদের সদস্য ও সদস্যরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে ডাক্তার রবীন্দ্রনাথ ঘোষ কি বলেছেন জেনে নেব। পরে জলাতঙ্ক বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে ছাত্রছাত্রীরা অংশ নেয়। আগামী দিনে জলাতঙ্ক পরিবেশ থেকে নির্মূল করতে কী উদ্যোগ গ্রহণ করা হবে এ বিষয়ে বিস্তারিত বললেন। শেষ শনিবার ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উদযাপন উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন সারা রাজ্য সংগঠনের বিভিন্ন জেলা শাখার মাধ্যমে এই দিনটি পালন করছে। গতকাল থেকে কিছু জেলা পালন করছে, আজ হুগলি জেলা পালন করছে। এই ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উদযাপন উপলক্ষে হুগলি জেলা শাখার পক্ষ থেকে আমরা এখানে পথ কুকুর এবং পথ বিড়ালদের মধ্যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সকাল থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা 200টি পথ কুকুর এবং বিড়ালের ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এখনও সেই প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলছে এবং আমরা এখনও পর্যন্ত যেভাবে আগিয়ে চলেছি, এখনও যে সমস্ত কুকুর এবং বিড়াল আমাদের কাছে প্রতিষেধক নেওয়ার জন্য আসবে তা আমরা অত্যন্ত সুচারুভাবে সফলভাবে সম্পন্ন করব। সেই সঙ্গে আরেকটি পর্যায়ে আমরা একটা ইনডোর প্রোগ্রাম রেখেছি। এখানে মূলত একটা আলোচনা সভার মূল বিষয়বস্তু হলো সমাজকে সচেতন করা। সমাজকে সচেতন করার মাধ্যম হিসাবে আমরা বেছে নিয়েছি স্কুলের ছাত্রছাত্রীদেরকে, মূলত যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকে আমরা বেছে নিয়েছি যাতে তারা রীতিমতো সচেতন হতে পারে এবং এখান থেকে যা তারা শিখবে বা যা জানবে বিভিন্ন প্রশ্নোত্তর প্রক্রিয়ার মাধ্যমে যা কিছু জ্ঞান তারা এখান থেকে সঞ্চয় করবে তা স্কুলের তাদের জুনিয়রদের মধ্যে, তাদের সহপাঠীদের মধ্যে, তার সিনিয়র দাদাদের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়া আমাদের একটা মূল লক্ষ্য, যাতে করে জনগণ এই সকলেই যেন এই রেবিসের ভয়াবহতা নিয়ে একটা সচেতন থাকে। আমাদের মূল লক্ষ্য যে কামড়ানোর পরে কি করতে হবে বা হঠাৎ কোনো কুকুর তাড়া করলে সেক্ষেত্রে তার অবশ্য করণীয় কীভাবে জিনিসটা হ্যান্ডেল করবে এই নিয়ে আমরা একটা বিশদে আলোচনা চক্র করব। এই আলোচনা চক্রে অংশগ্রহণ করবে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথিতযশা বিজ্ঞানী ডক্টর দিগন্ত পাল। তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের একজন কর্মচারী, এমপ্লয়ি, ভেটেরিনারিয়ান। তবে তার সঙ্গে এটাও বলি যে তিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ করেছেন এই ক্ষেত্রে, সংশ্লিষ্ট ক্ষেত্রে, এবং তার যে বক্তব্য রাখবেন তিনি সেমিনারে সেটা আশা করি মনোগ্রাহী হবে। এবং তারপরেও আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব থাকবে, যে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন মানুষের মনে যে প্রশ্ন থাকবে, ছাত্রছাত্রীদের মনে জিজ্ঞাসা থাকবে, তার উত্তর দেওয়াটাই উনি সে উত্তর দেবেন। আমরা সকলে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। এভাবেই আমাদের উদ্দেশ্য আছে আগামী 3 বছর ধরে এই এলাকাটিতে জলাতঙ্ক প্রতিষেধক দেব, দিয়ে এই এলাকাটিকে জলাতঙ্ক নির্মূল এলাকা হিসাবে একটা প্রতিপন্ন করার, প্রতিষ্ঠিত করার প্রয়াস ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখা। আপনার নামটা বলুন না, ডিজিগনেশন। আমার নাম ডক্টর রবীন্দ্রনাথ ঘোষ। আমি ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সভাপতি। আপনারা জানেন যে বিশ্ব পশু চিকিৎসক দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে আমরা এটা প্রত্যেক বছর আমাদের যে মাসের মাসের যে শেষ সপ্তাহ, সেই শেষ সপ্তাহে শনিবার পালন করে থাকি। সুতরাং গত 26শে এপ্রিল গতকাল ছিল আমাদের ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে। আজকে আমাদের যে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের উপস্থাপনায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে আমরা কোদালিয়া 124 নম্বর বুথে আমাদের ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে অবজার্ভ করছি। এবং আপনারা ইতিমধ্যেই দেখছেন যে ব্যান্ডেল বিদ্যামন্দির থেকে আমাদের কিছু ছাত্রছাত্রীরা এসছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা আজকে প্রায় 150 থেকে 200 টার্গেট করেছিলাম যে পথচলতি কুকুর,
এবং পোষা কুকুরদের ভ্যাকসিন দেবো। কিন্তু আমরা ইতিমধ্যে 200টার উপরে ভ্যাকসিনেশন দিয়ে দিয়েছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেখুন যে জলাতঙ্ক যেটা আছে এটা কিন্তু 100% প্রিভেন্টেবল, এটাকে আগে থেকে প্রিভেন্ট করা যায়। আমরা এই বছরে এই সাধু কাজ এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমাদের যে ডক্টরস অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এবং হুগলি জেলা পরিষদের সহযোগিতা শুরু করলাম। আগামী 3 বছর আমরা একইভাবে নিরবিচ্ছিন্নভাবে একই এলাকায় করব, যাতে এই এলাকার যে জলাতঙ্ক সেই জলাতঙ্কের আর যাতে কোনো আতঙ্ক না থাকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গ্রামসভার সদস্য মিতা, আমাদের নমিতাদি আছেন, নমিতাদি আছেন সহ আমাদের সমস্ত আজকে শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। থিয়েটারের জনক বাদল সরকারের জন্মশতবর্ষ পালনের প্রস্তুতি চলছে হুগলি জেলায়। সংসপ্তক চুঁচুড়া নাটক দল জুনের 15 তারিখ সারাদিন ধরে হুগলি কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলের মুক্ত মঞ্চে পশ্চিমবাংলার 9টি নাটকের দল নাটক পরিবেশন করবেন, এমনটাই শোনালেন সংসপ্তকের তথাগত মৌলিক। অন্যান্য জেলায় বাদল সরকার জন্মশতবর্ষ পালনের উদ্যোগ নিলেও হুগলি জেলায় প্রথম পদক্ষেপ। এ বিষয়ে প্রথম সভায় তথাগত মৌলিক জানালেন, সংসপ্তক চুঁচুড়ার পক্ষ থেকে বাদল সরকার জন্মশতবার্ষিকী উদযাপন করব 15ই জুন চুঁচুড়ার সতীন সেন বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা মোট 9টি নাট্যদলকে আহ্বান করেছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। এই অনুষ্ঠানে শুরু হবে সকালবেলা 10টা থেকে এবং শেষ হবে সন্ধ্যে 7টায়। আমাদের এখানে উপস্থিত সকল দর্শক এবং নাট্যপ্রেমী মানুষকে আমরা দুপুরবেলার মধ্যাহ্নভোজনের ব্যবস্থা রাখছি বিনা খরচায়। এখানে অনুষ্ঠানে প্রবেশ অবাধ থাকছে। মোট 9টি নাটক আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে নাটক উপস্থাপনা করতে আসছেন। আমাদের নাট্যদলও একটি নাটক উপস্থাপনা করবেন। এছাড়া থাকছে কিছু কবিতার অংশ, কবিতা পাঠ, গান এবং সামান্য নৃত্যাংশ এবং বাদল সরকার সম্পর্কিত একটি তথ্যচিত্রের অংশবিশেষ আমরা সেখানে প্রদর্শন করব। আমাদের তরফ থেকে সমস্ত নাট্যপ্রেমী মানুষকে এবং সংস্কৃতিবান মানুষকে আহ্বান করছি এই অনুষ্ঠানে যোগদানের জন্য। নমস্কার, আমার নাম তথাগত মৌলিক। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। দেশের ইতিহাসের বিকাশের সূত্রটি নিহিত আছে আঞ্চলিক ইতিহাসের গর্ভে। জনপদকে না বুঝলে জনসমাজকে বোঝা যায় না। এর জন্যই দরকার আঞ্চলিক ইতিহাস চর্চার। এমনই আঞ্চলিক ইতিহাসে ঐতিহাসিকদের নিয়ে 10 জন গবেষণা বিষয়ক ইতিহাস পাঠ করা হলো হুগলি চকবাজার মোগলপুরা লেনের অরবিন্দ শিক্ষাকেন্দ্রে। এই ইতিহাস চর্চার আয়োজন করেছিলেন SDMT ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজ। আলোচনার শুরুতে ইতিহাস গবেষক তপন কুমার রায় এবং অমলা দাস রায়কে সংবর্ধনা দেওয়া হয়। শুরুতেই সুব্রত দাস, রবীন্দ্রনাথ বিশ্বাস, পীযূষ ভট্টাচার্য এই সেমিনার উদ্দেশ্যে বর্ণনা এবং উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। সুতপা চট্টোপাধ্যায় তার গবেষণাপত্র জামগ্রামকে নিয়ে তিনি পাঠ করেন। জামগ্রাম ছাড়া ইলছোবা, শিবপুর, বলাগড় নিয়ে গবেষণার লেখা পাঠ করেন। আগামীতে আঞ্চলিক ইতিহাসের বইগুলি নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করবেন বলে ঘোষণা করা হয়। এ বিষয়ে সংস্থার কর্ণধার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, এবং চরণতীর্থ শ্রী অরবিন্দের স্মরণে 3টে জায়গায় চুঁচুড়া শহরের বুকে তারা নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রী অরবিন্দর দর্শনকে স্মরণ করেন। শ্রী বিশ্বনাথ রায় তিনি ছিলেন আমার কাছে আঞ্চলিক ইতিহাস চর্চার অন্যতম পথপ্রদর্শক। তার কথা অনুযায়ী SDMT INDOS আঞ্চলিক ইতিহাস বিভাগ শুরু করে
এবং পর্যায়ক্রমে যারা ইতিহাস চর্চা প্রচলিতভাবে করেননি বা করেন না তাদেরও আমরা আমাদের এই প্রতিষ্ঠানে স্বাগত জানাই। বিভিন্ন গ্রামে শহরের কোণে অনেক কিছু আছে যার খবর হয়তো আমরা পাই না বা আছে তার সেইভাবে মানুষের কাছে তুলে ধরার মতো গ্রন্থ আমাদের হাতে এসে পৌঁছায় না। সেই কাজটা নতুনভাবে যার সাধ্য মতো নীরবে কিছু মানুষ সেটা একেবারেই নিজের আগ্রহে এবং তার প্রতি একটা ভালোবাসা না থাকলে এই বয়সে বলুন বিভিন্ন কাজের মধ্যেও এই কাজে আসা যায় না। সবাই আমরা কম বেশি সকলেই আমরা ব্যস্ত পড়াশোনা নিয়ে, জীবন জীবিকার তাগিদে, সমাজের নানা টানাপোড়েনের মধ্যে সবাই ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও যে যেটুকু পারে, যার যতটুকু ক্ষমতা, এবং অবশ্যই আমাদের পূর্বসূরীরা যা রেখে গেছেন তার সাহায্য আমরা অবশ্যই নেব। যতই আমরা একেবারে অরিজিন ব্যাপারে মাটির কাছে মিশে গিয়ে সেই স্থানিক লোকেদের কাছে জিজ্ঞেস করে তার ভৌগোলিক পরিবেশ নিয়ে আমরা যতটুকু উদ্ধার করতে পারি ঠিকই, কিন্তু পূর্বসূরীদের কাছে ছাড়া হয় না। যে যত বড়ই পণ্ডিত তত বেশি ঋণী। ঋণী এই অর্থেই যে আমরা পূর্বসূরীদের কাছ থেকেই আমরা সেগুলো নিই। হ্যাঁ, যাই হোক, সেইগুলো নিয়ে আমরা নতুন আঙ্গিকে, হয়তো আমার গ্রামে আমার বাড়ির পাশে এমন একটা জায়গা ছিল যেটা সম্বন্ধে আমি শুধুই মুখেই শুনেছি, সেটাকে আমরা নতুন করে পাওয়ার সুযোগ করে দিচ্ছে এই সমস্ত খুদে গবেষকই বলবো তারা। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ জন হিন্দু পর্যটককে জঙ্গিরা নির্বিচারে হত্যা করে। সেই হত্যার প্রতিবাদে পেয়ারাবাগান, জগন্নাথ বাড়ি ও হিন্দু সুরক্ষা মঞ্চের যৌথ উদ্যোগে পেয়ারাবাগান ত্রিকোণ পার্কে শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। পরে এ বিষয়ে হিন্দু সুরক্ষা কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে আমরা শুনে নেব। পাকিস্তানকে ধূলিসাৎ করার জন্য আমরা দেখছি প্রতিবারেই আমাদের এই হিন্দুর ওপরে যে আক্রমণ চলছে, সেই আক্রমণ আর নেওয়া যাচ্ছে না। দিকে দিকে যেখানেই যা কিছু প্রবলেম হচ্ছে সবসময় আমাদের হিন্দুদেরকেই বলির পাঠা করছে। তা আমরা সমস্ত, বিশেষ করে আমি নিজে থেকে বলবো সকল সনাতনী ভাই বোনেদের, আপনারা যদি এখনও বুঝতে না পারেন, সমস্ত রাজনৈতিক দলকে বলবো আপনারা যদি এখনও বুঝতে না পারেন তাহলে আমাদের ঘোর কালে ছেয়ে এসছে। তার সমস্ত রাজনীতির ঊর্ধ্বে, এবং কে কি রাজনীতি করেন আমার দেখার দরকার নেই। আমরা আগে মানুষ, তারপরে আমরা সনাতনী হিন্দু। দেখবেন একটা মুসলিম ভাইকে যদি আপনারা একটু চিমটিও কাটেন, তাদের নিজেদের মধ্যে যাই থাক সবাই এসে হানা দেয়, কে ওই চিমটিটা কাটলো তাকে মারার জন্য। তা আমাদের হিন্দুরাই হিন্দুদের পরম শত্রু হয়ে গেছি, যে আমরা হিন্দুত্বের মধ্যে রাজনীতি ঘুরে বেড়াচ্ছি। এই রাজনীতিটাকে বাদ দিতে বলবো। যদি আপনারা সত্যি করে সনাতনী হিন্দু হন, রাজনীতি ভুলে, সমস্ত রকম বিভেদ ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে সবাই একসাথে লড়তে চাই। আমার এর বাইরে আর কিছু বলার নেই। আমরা সেখানে আমরা ভূস্বর্গ কাশ্মীরে আহত বা নিহত এবং মুর্শিদাবাদে যে আহত বা নিহত যারা হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে দীপ প্রজ্বলন এবং শহীদ বেদিতে মাল্যদান জ্ঞাপন করলাম। আমরা বলবো সবাই একসাথে, এই যুদ্ধটা আমাদের সবার, সমস্ত ভারতবাসীর, যদি ভারতবাসী হয়ে থাকেন তবে এই যুদ্ধটা সমস্ত ভারতবাসীর। হিন্দু মুসলিমে কি আছে না আছে না জেনে তারা কিন্তু মুসলিম হিন্দুদেরকেই আক্রমণ করছে। এবং যারা বলছেন যে না সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, একদম ঠিক, সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, কিন্তু সমস্ত সন্ত্রাসবাদী ইসলাম হয়, এটা কিন্তু ভাববার বিষয়। তা আপনারা সবাই আসুন, এসে এই লড়াইটি সকলে মিলে একসাথে আমরা লড়ি। ব্যাস এইটুকুনি আমি বলবো। আপনার নামটা? আমার নাম সন্দীপ চক্রবর্তী। প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24।
ভারত মাতা বন্দনা কমিটির পক্ষ থেকে হুগলির পিপুলপাতির মোড়ে জঙ্গিদের আক্রমণে নিহত ২৬ জন হিন্দু পর্যটকের স্মৃতির উদ্দেশ্যে ২৬টি প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করে তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। পরে এ বিষয়ে ভারত মাতা বন্দনা কমিটির সভাপতি মৃন্ময় মজুমদার কি বলছেন আমরা শুনে নেব। ২০২৫ তারিখে কাশ্মীরের পাহেলগাঁওতে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা যেভাবে ২৬ জন হিন্দু ভারতীয় নাগরিককে তাদের ধর্ম বিচার করে, তাদের লিঙ্গ বিচার করে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, তার প্রতিবাদে আজকে পিপুলপাতি মোড়ে ভারত মাতা বন্দনা কমিটির পক্ষ থেকে আমরা শহীদদের স্মরণ করছি। তাদের আত্মার যাতে, বিদেহী আত্মার যাতে শান্তি হয় তার জন্য আমরা প্রার্থনা করছি এবং যে সন্ত্রাসবাদীরা এই নির্মম ভয়ঙ্কর অত্যাচার সংগঠিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা ভারত মাতা বন্দনা কমিটি সারা বছর মানুষের কাজ করে থাকি, ভারত মাতার পুজো করে থাকি এবং দেশের সেবায় আমরা নিয়োজিত থাকি। তাই ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এবং প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ ২৪। ক্ষেত মজদুর সংগঠনের যৌথ উদ্যোগে হুগলি স্টেশন সংলগ্ন মা মিশনের প্রায় ৭০ জন শিশুর হাতে শিক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, চুঁচুড়া শহর তৃণমূলের সভাপতি সঞ্জীব মিত্র, চুঁচুড়া শহর যুব তৃণমূলের সভাপতি তন্ময় রায়, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া গ্রুপের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি স্বপন দত্ত, রাজ্য কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা, পোলবাদাতপুর ব্লক কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের সহসভাপতি শ্রীকান্ত ঘোষ, এছাড়াও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত সহ বিশিষ্টজনেরা। এছাড়াও এদিন মা মিশনের প্রতিষ্ঠাতা কার্তিক দত্ত বণিক সহ আশ্রমের অন্যান্য আবাসিকরা এবং উদ্যোক্তারা সেখানে ছিলেন। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্য কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা এবং চুঁচুড়া পৌরপ্রধান অমিত রায় কি বলছেন আমরা শুনে নেব। হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া এবং রাজ্য কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে বেশ কিছু প্রায় শতাধিক অনাথ মানুষকে এবং অসহায় বাচ্চাদের সব খাদ্য সামগ্রী এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। আর এই কাজ আমরা এর আগেও বেশ কয়েকবার করেছি, আবার এইখানে আজকে করা হচ্ছে হুগলি স্টেশনের কাছে মা মিশন আশ্রমে। এখানে উপস্থিত আছে পৌরপ্রধান হুগলি চুঁচুড়া পৌরসভার অমিত রায়, চুঁচুড়া টাউন তৃণমূল কংগ্রেস কমিটির সঞ্জীব মিত্র, সোশ্যাল মিডিয়ার হুগলি জেলা সাংগঠনিক জেলার সভাপতি স্বপন দত্ত থেকে শুরু করে কিষাণ ক্ষেত মজদুরের সহসভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, এমনকি বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীও রয়েছে। হ্যাঁ, আর এখানে আমরা আরও কিছু যাতে প্রোগ্রাম করা যায় সেইগুলোর প্রস্তুতি নেওয়া শুরু হলো আজ থেকে। প্রত্যেক মাসে এটা আরও বড় করে করার ইচ্ছা আছে আমাদের। আজকের অনুষ্ঠানের জন্য মা মিশনকে আপনারা বেছে নিলেন কেন? এটার কোনো ব্যাপার নেই, হঠাৎ করে ইচ্ছা হলো যে এখানে এবার করব। অন্যান্য জায়গাতে করেছিলাম এর আগে, আজকে এখানে করলাম। বিভিন্ন জায়গাতেই করি আমরা প্রোগ্রাম। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অভিষেক গুপ্তা, আমি রাজ্য কোঅর্ডিনেটর সোশ্যাল মিডিয়া বাংলা হৃদয় মমতা। অভিষেকের আমাদের শাখার উদ্যোগে এখানে যারা আবাসিক শিশুরা রয়েছে তাদের এখানে দুপুরে রঙ্গ এবং তাদের শিক্ষা সামগ্রী বিতরণ এখানে দায়িত্বে আছে স্বপন দত্ত
আসেন, আমাদের মিডিয়া আসেন, সবাই আসেন এবং আমাদের কাউন্সিলর আছেন। আমরা একটা অনারম্ভ অনুষ্ঠানের ভেতরে আমরা এদের পাশে আসি, মনুষ্যত্বের পরিচয় দেওয়াই আমাদের কাজ, মানুষের মনুষ্যত্বের পরিচয় দেওয়া এবং ঠাকুর স্বামীজির কথায় ডিটেকশন করে যে জনসেবী চেষ্টা, আমরা সেই কাজেই ভর্তি আছি। আমাদের নেতৃত্ব আজকে এখানে সবাই এসে সবাই একসাথে এই কাজটা করতে পেরে আমরা আমাদের নিজেদের কৃতজ্ঞ এবং ধন্য মনে করছি। কতজন বাচ্চাকে এখানে 80 জন মতো বাচ্চা আছে।